ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চি ফ্লুমিচিনো বিমানবন্দর। টার্মিনাল পেরিয়ে ঐতিহাসিক রোমের সড়কে পা রাখতেই দুই পাশে দুই হাত ছড়িয়ে মুক্ত বিহঙ্গের ন্যায় দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করল নিহাত। ঘাড়ে হাত জড়িয়ে একবার এদিক আরেকবার ওদিক ঘুরিয়ে প্রায় 12 ঘন্টা লম্বা ফ্লাইটের ধকল নিয়ন্ত্রণ করল। গা হাত পা ঝাড়া দিয়েই হাসি মুখে পিছন ঘুরল। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসছে আসমান, হাতে একটা লেদারের হ্যান্ডব্যাগ। নিহাদের লাগেজটাও সেই টেনে আনছে। সম্পূর্ণ অব্যয় আবৃত কালো জ্যাকেট এবং গ্যাবার্ডিনে উৎফুল্ল হয়ে ছুটল নিহাত। বিস্তৃত হাসি তার ছাড়িয়েছে দুই চোয়াল। শক্তিশালী পুরুষালী দেহের অধিকারী এক সুদর্শন ব্যক্তিকে রীতিমতো শিশুর মতন লাফিয়ে লাফিয়ে অপর এক ব্যক্তির নিকট এগোতে দেখে আশেপাশের কিছু মানুষ আপন মনে হাসল। না, তাদের বিষয়টি হাস্যকর নয়, বরং মনোমুগ্ধকর লাগছে। আসমান ভাই, পরীকে দেখেছ? আসমানের সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বক্তব্যে নিহাত থতমত খেয়ে গেল। পরী? ও পুরান ঢাকার এক রাস্তার নেড়ি কুকুরের নাম। মিশনে গিয়ে তাকে 2 বছর আগে ডোবা থেকে উদ্ধার করেছিল আসমান। বর্তমানে এক পশু আবাস কেন্দ্রে রয়েছে। সবার অগোচরে তাকে দেখতে যায় এই অনুভূতিহীন পুরুষটি। আর কেউ অবহিত না হলেও নিহাত বরাবরই তার জন্য ব্যতিক্রম। পরীকে কয়েকবার দেখেছে সে। গত 2 মাস আগে 3টে বাচ্চাও নাকি দিয়েছে। হঠাৎ পরীর কথা কেন জিজ্ঞেস করছো? তোমাকে পরীর 2 নম্বর বাচ্চার মতন দেখতে লাগছে তাই। ফিক করে হেসে উঠে মাথার ধূসর রঙা চুলে আঙুল চালালো নিহাত। আসমানের অপমান তার শরীরের মোটা চামড়ায় গোত্তা খেয়ে ফিরে যায় সর্বদা। বিস্তর হেসে সে শুধালো, এইসব হইল স্টাইল ভাই, তুমি বুঝবে না? বুড়ো মানুষের মতন লাগছে। উফ, তুমি আমাকে এত জ্বালাতন করো কেন? শান্তিতে চুলে একটু কালারও করতে পারবো না? ইতালি এসেছি। যদি একটা ইটালিয়ান পটিয়ে একলা থেকে দোকলা না হই, সমাজে আমার মান সম্মান কিছু থাকবে তাহলে? সম্মানটা ছিল কবে? ভাই, ভ্রুকুচকে মুখ বাঁকিয়ে অভিমানের ভং ধরল নিহাত। তাতে মৃদু হাসির রেখায় আবর্তিত হলো আসমানের অধর জোড়া। মুহূর্তেই গোস্বা ভেঙে তার হাতে নিজের মোবাইল ধরিয়ে নিহাত ছুটল সড়কের প্রান্তে। জলদি ভিডিওটা করে দাও। অপ্রস্তুত হয়ে পড়া আসমান এক মুহূর্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দেখল স্ক্রিনে কাউন্টডাউন চলছে। তাই জলদি ব্যাগ রেখে ফোন ধরল। ইশারায় নিহাতকে জানালো যে ভিডিও অন হয়েছে। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টুয়েসডে ডেটিং টিনাকে, ওয়েনসডে ওয়েঞ্জিলাকে, থার্সডে দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে, স্যাটারডেটা প্রিয়াকে। দিল তো দেইনি কাউকে। ঠোঁটে ঠোঁট চেপে ফেলল আসমান, যদিও প্রকাশ হতে দিচ্ছে না। কিন্তু নীরব হাসির দমকে তার হাত মৃদু কাঁপছে। গানের সঙ্গে নিহাদের নাচটা দেখার মতন। শাহরুখ খানের মতন পোজ দিয়ে এগিয়ে আসছে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। অভাবনীয় ঘটনাটি ঘটল অন্তিম মুহূর্তে। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ইটালিয়ান তরুণী হঠাৎই ভিডিওর ফ্রেমে ঢুকে পড়ল। নিহাত বাধা তো দিলই না, বরং মেয়েটির হাত চেপে ধরে কাছে টেনে ঘুরিয়ে দিল। এক হাত কোমরে রেখে ঝুঁকিয়ে শেষ করল সে ভিডিও। মেয়েটিও যেন বিষয়টিতে ভীষণ মজা পেয়েছে, উৎফুল্ল হয়ে হাসল। গানের অর্থ সে বোঝেনি, তবু এই কাকতালীয় ঘটনায় অংশগ্রহণ করে তার চেহারায় চাঁদের হাট খুলেছে যেন। এই বেলা, হেই সুন্দরী, সাও বেলো, হাই হ্যান্ডসাম। উভয়ের ইটালিয়ান বাক্য বিনিময়ে জগতের সব থেকে নির্বোধ অভিব্যক্তি নিয়ে তাকিয়ে থাকলো আসমান। 2 আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে ফ্লাইং কিস উড়িয়ে ফিরে এলো নিহাত। রমণীয় একগাল হেসে ধরল ভিন্ন পথ।
আসমানের কাছে পৌঁছে বাঁকা হাসি হাসল সন্তুষ্ট নিহাত। হা হা, দেখলে তো এই রোমিওর ক্যালমা। রোমে পা রেখেই 1 উইকেট ডাউন, একেবারে বোল্ড আউট। ভারতীয় সিনেমা দেখা বন্ধ করো। ইস, কেন? তোমার বদলে কাউকে গুরু মানি বলে জ্বলে নাকি? শিরায় শিরায় রক্ত নিহাত দেবের ভক্ত। শেষ থেকে শুরু দেব নিহাদের গুরু। গুরু গেল পালিয়ে, নিহাত চর খেল ঠাটিয়ে। এক ধাক্কায় তাকে সামনে থেকে সরিয়ে হনহন করে এগোলো আসমান। নিজেকে তার হাসির পাত্র অনুভূত হচ্ছে। পিছনে নিহাত উচ্চ শব্দে খিলখিল করে হাসতে হাসতে পিছু নিল তার। গাড়ি বাইরে আগে থেকেই প্রস্তুত ছিল। উভয়ে চড়ে বসতেই পাড়ি জমালো আস্তানার উদ্দেশ্যে। বিছানায় পড়ে পড়ে মরার মতন ঘুমুচ্ছে নিহাত। জেট ল্যাগের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার নিদ্রা ভঙ্গ করার প্রচেষ্টা চালালো না আসমান। একটা ধবধবে সাদা টি শার্ট গায়ে জড়িয়ে তার উপর লেদার জ্যাকেট টেনে চুপচাপ বাইরে বেরিয়ে পড়ল। রোমের দক্ষিণ প্রান্তে তুলনামূলক নির্জন এক স্থানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে তাদের। একটা ছোট একতলা বাড়ি। আশেপাশে হাত ৩০ দূরে আরও কিছু এমন বাড়ি রয়েছে, যার বেশিরভাগই বর্তমানে ফাঁকা পড়ে আছে। প্রায় শূন্য সড়ক ধরে ধীরে ধীরে এগোতে থাকলো আসমান। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, শুধুমাত্র নিজের মস্তিষ্কে ধার দিয়ে চিন্তার জগৎকে পরিব্যাপ্ত করার উদ্দেশ্যে এই গন্তব্যহীন যাত্রা। অবশেষে মাস পেরিয়ে সে ইতালিতে পৌঁছেই গিয়েছে। এই ঐতিহাসিক খ্যাতিসম্পন্ন রোমের বুকেই অবস্থান করছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনের টার্গেট বিলাল রেমান। নেহায়েত হেলাফেলা করার ব্যক্তিত্ব নয় সে। যথেষ্ট প্রতিপত্তি রয়েছে ইতালি কিংবা বাংলাদেশ জুড়েও। হাতে তথ্য থাকলেও তা যথেষ্ট নয়। আসমানকে নিজে পরিকল্পনা করেই এগোতে হবে, একটু একটু করে। নিহাতকে এই মিশনে যুক্ত করার ইচ্ছা না থাকলেও শেষমেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ছেলেটির পরীক্ষা শেষ হয়েছে মাত্র 2 দিন আগেই। ভার্সিটির লম্বা ছুটি মিশনের পিছনে ব্যয় করা সম্ভব অনায়াসেই। একেবারে একলা আধারে হাতড়ে সময় নষ্টের তুলনায় সহযোগিতা গ্রহণ করাই শ্রেয়। নিহাত অবশ্য সম্পূর্ণ মিশন সম্পর্কে এখনও ভালো মতো কিছুই জানে না। তাকে তার কাজ আসমান বুঝিয়ে দেবে নিজের পরিকল্পনা পোক্ত করার পর। আবহাওয়া আজ মৃদু মেঘাচ্ছন্ন। বিকালের মুহূর্ত। দিবাকর ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম প্রান্তে। এক গুমোট মাখানো ধূসর আভায় সে সিক্ত করে চলেছে ধরিত্রীকে। নির্জন প্রান্ত পেরিয়ে শহুর এলাকায় প্রবেশ করায় আশেপাশের বহু প্রাচীন স্থাপত্যশৈলী নজরে পড়ছে। এই শহর জুড়ে রয়েছে ঐতিহ্য, ইতিহাস, স্থাপত্য, চিত্রকর্ম এবং জাদুঘর। লিওনার্দো দা ভিঞ্চির মতন জগৎবিখ্যাত কিংবদন্তির জন্মস্থান যে ইতালি, তাকে কিছুটা ঐতিহ্যবাহী বৈচিত্র্যপূর্ণ তো হতেই হয়। আশেপাশে মানুষজন হাঁটছে, একা কিংবা সঙ্গী সমেত। কেউ আপন নিরে ফিরছে, কেউ বা শখের পোষা প্রাণীকে নিয়ে বেরিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ আস্বাদনে। আসমান নির্বিকার দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল সবই। তার মস্তিষ্ক জুড়ে বইতে থাকলো চিন্তার ধরপাকট। বিলাল রেমান পর্যন্ত কিভাবে পৌঁছানো সম্ভব হতে পারে? নিশ্চয়ই নিজেকে এতটাও অনিরাপদ রাখবে না। কেবি গ্রুপের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, তার অর্থ ভবিষ্যতের ঘটনাবলী নিশ্চয়ই উপলব্ধি করেছেন। সেক্ষেত্রে সম্পূর্ণ অজ্ঞাতভাবে কিভাবে তার অফিস কিংবা বাড়ি পর্যন্ত? আপনার কণ্ঠস্বর কিন্তু চমৎকার। সহসাই থমকে গেল আসমানের পদক্ষেপ। নিজের জায়গায় বরফখণ্ড হয়ে দাঁড়িয়ে থাকল সে। এটা কি হলো? এত গুরুত্বপূর্ণ চিন্তার সময় এই কণ্ঠস্বরের অতর্কিত হস্তক্ষেপ মস্তিষ্কে কেন ঘটল? অজান্তেই নিজের কান চেপে ধরল আসমান।
কি হয়েছে তার? কবে থেকে এতটা অবাধ্য হলো তার অন্তর? গুলশানের পাবলিক রেস্টরুমের ঘটনাটির ১ মাসেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে। জাপানিজ রিপোর্টার কাইতো হত্যাকাণ্ড দেশের অঙ্গনে তোলপাড় চালিয়েছিল, যার ভুক্তভোগী হিসেবে কেবি গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় দেউলিয়ার পথে। সবকিছুই চিত্রের মতন স্পষ্ট। কোথাও কোনো ফাঁকফোকর রাখেনি আসমান। কিন্তু এত যথার্থতার ভিড়েও তার হৃদয়ে অবাঞ্ছিত দাগের ন্যায় রয়ে গিয়েছে এক অপ্রত্যাশিত কথোপকথন। কখনো স্বপ্ন হয়ে, কখনো না অতি গুরুত্বপূর্ণ কাজের মাঝে। ওই মধুর কণ্ঠস্বর বারংবার তাড়িয়ে বেরিয়েছে আসমানকে। আপন চিত্তকে নিয়ে নিজেই প্রশ্ন ছুড়েছে সে। এক নারী কণ্ঠের প্রতি প্রগাঢ় অনুভূতির পরিণতি কখনোই সুখকর হতে পারে না। এক অদেখা অপরিচিতা শুধুমাত্র কণ্ঠস্বরের জাদুতে কিভাবে সে আচ্ছন্ন করতে পারে পাথরের হৃদয়কে। এ কেমন অনুভূতি! আসমান তো ভেবেছিল কারো প্রতি কোনোদিন অনুভূতি সৃষ্টি করা তার অন্তরের পক্ষে সম্ভব নয়। ভাগ্য তাকে এক অনিশ্চিত দোটানায় কেন ফেলল? বেশি ভাবছ আসমান, অতিরিক্ত চিন্তা করছ। অনুভূতি অপ্রয়োজনীয়, 2 দিনের উত্তেজনা, অতঃপর ধ্বংস। অন্তরের বাণী প্রতিধ্বনিত হয়ে চলল মস্তিষ্ক জুড়ে। এসব ভাবার সময় কিংবা প্রয়োজন কোনোটাই নেই তার জীবনে। কয়েক মিনিটের কথোপকথন কখনোই পুনরায় কাকতালীয় সাক্ষাতের উদ্ভব ঘটাতে পারে না। বাস্তব জীবন এটি, শেক্সপিয়রের লিখিত ড্রামার প্লট নয়। মাথা ঝেড়ে কিছুই হয়নি এমন ভঙ্গিতে পুনরায় হাঁটতে থাকলো আসমান। পাশেই একটা পার্ক, ওপাশে একটা মাঝারি আকৃতির লেক প্রবাহমান। হাঁটতে হাঁটতে সরু পথের একদিকে দণ্ডায়মান অচেনা প্রজাতির উদ্ভিদ এবং কালো পাথরে তৈরি গ্রিক দেবদেবীদের মূর্তিগুলো নজরে পড়ল তার। মৃদু এক শীতল বায়ু খেলে গেল, কিঞ্চিৎ শিহরণ তুলল তার শরীর জুড়ে। ভাগ্য যেন ভ্রুকুটি করল আসমানকে। বাস্তব জীবন ড্রামার প্লট নয়, তবে কি ড্রামা বাস্তবতা হতে উৎসাহী নয়? এই জগৎ বড়ই রহস্যময়। সর্বোচ্চ অসম্ভব ঘটনা এই জগতে অহরহ ঘটে, যার কারণে মানবজাতি এর একটা নাম সৃষ্টি করতে বাধ্য হয়েছে, কাকতালীয়। অতর্কিতে কর্ণকুঠরে ভেসে এলো গিটার এবং তালে তালে করতালির মূর্ছনা। অতঃপর অসম্ভব এক সুরেলা কণ্ঠস্বর। আলগা করগো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফাঁস গাই। বিনোদ বেনির জরির ফিতায় আন্ধা ইশক মেরা কিস গাই। মেয়েলি মাধুর্যপূর্ণ কণ্ঠটি যেন সমগ্র অঙ্গ জুড়ে প্রশান্তির আবহ ছড়িয়ে দিল। ইতালির প্রান্তরে নজরুল গীতি, এক নারী গায়িকা। সঙ্গীতের প্রবাহ যেন আসমানের পাথর অন্তরে জোরপূর্বক চির ধরিয়ে প্রবেশ করল। অদ্ভুত পরিচিত ঠেকছে এই কণ্ঠ। এমন সুধাবর্ষণ আসমানের কর্ণগহ্বরে ওই একবারই হয়েছিল। ঝট করে ঘুরে গেল সে। স্বয়ংক্রিয়ভাবে পদযুগল তাকে নিয়ে চলল সঙ্গীতের উচ্ছের সন্নিকটে। বিকালের আভায় পার্কের বেঞ্চের আশেপাশে ঘাসে বিছানো ভূমিতে বসে তরঙ্গ খেলায় মেতেছে একদল তরুণ তরুণী। সকলের মাঝে নজর কাড়া ঠেকল একমাত্র বাঙালি রমণীকে। শুভ্রবর্ণের এক শাড়ি পরিহিত অবস্থায় ভূমিতে আঁচল এলিয়ে সঙ্গীতের সুর সৃষ্টিতে মগ্ন সে। দীঘল কুচবরণ কেশ তার পিঠ ছাড়িয়ে উর্মিমালার ন্যায় ছড়িয়ে পড়েছে ভূমির আঁচলের উপর। কানে গুজে রাখা শুভ্র গোলাপের অংশখানি পিছন থেকেও স্পষ্ট প্রদর্শিত হচ্ছে। দিবাকরের দীপ্তি ছুঁয়ে গিয়েছে তার সর্বাঙ্গ। বায়ুপ্রবাহে দুলে চলেছে তার দীঘল কেশরাশি। তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কণ্ঠের নজরুল গীতির সঙ্গীত শৈলী। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। বেহুশ হোকার গিরিপাড়ি হাতমে।
বাজু বাঁধ মে বাজ গাই। আপন সত্তার সম্পূর্ণ বিলীন হয়েছে আসমানের। পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ আপতিত হয়েছে তার। গানের প্রতি কোনো টান তার কোনো কালেই ছিল না, কিন্তু এই সঙ্গীত তাকে আবেশিত করে তুলছে প্রচণ্ডভাবে। হৃদয় সম্পূর্ণ আচ্ছন্ন হয়েছে এক অনুভূতিপূর্ণ অভিপ্রায়। এই কণ্ঠস্বর এবং সেই অপরিচিতা কেন বারবার দুয়ে দুয়ে চার মিলিয়ে চলেছে তার বেহায়া অন্তর। শুধুমাত্র আসমানই নয়, বরং পার্কে উপস্থিত অন্যান্য ইটালিয়ান নাগরিকগণও নিজেদের বিলিয়েছে এক বাঙালি রমণীর সুরের মূর্ছনায়। কয়েকজন ভিডিও ধারণ করছে ব্যক্তিগত ফোনে, এক সুখকর মুহূর্তের স্মৃতি হিসেবে। একটা সময়ে সঙ্গীতের সমাপ্তি ঘটল, তবুও দূরীভূত হলো না অন্তরের আবেশ। কয়েক মুহূর্ত নীরবতা, দূরে উড়ন্ত পাখির ঝাঁকের কিচিরমিচির কলকাকুলি কানে এলো। অতপর করতালিতে উদ্ভাসিত হলো প্রাঙ্গণ। এস্ট্রা বিলিয়ান্ত, অসাধারণ। সমস্বরে উচ্চারিত হলো ইটালিয়ান শব্দটি। রীতিমতো শ্বাসরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমান। বাঙালি রমণী ঘুরে বসেছে। তীব্র বায়ুপ্রবাহ তার কেশ এলোমেলো করে দিল। হাত দিয়ে তা গুছিয়ে নিতেই চেহারা প্রদর্শিত হলো। তাতে আসমানের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল, যেন রমণী নয় কোনো স্বর্গীয় দেবীর প্রতি দৃষ্টিপাত করেছে তার নয়ন যুগল। উজ্জ্বল বর্ণে টানা টানা কাজল রেখা খচিত আখি জোড়া, ঈষৎ উঁচু নাকের প্রান্তে বক্ররেখায় উদ্ভাসিত অধর যুগল পরিপূর্ণ মুক্তধারার হাসিতে, চুলে আচ্ছাদিত ললাটের মাঝ বরাবর ছোট্ট একটা কালচে টিপ। অতিরিক্ত কিছুই নেই। কাজল এবং অধরের চকচকে গ্লস ব্যতীত নেই ভিন্ন কোনো প্রসাধনীর অস্তিত্ব। তবুও অদ্ভুত এক দীপ্তি চেহারা জুড়ে, অদ্ভুত সম্মোহনী ক্ষমতা বিস্তৃত হাসির ফোয়ারায়। দৃষ্টি সরাতে অস্বীকৃতি জানালো হৃদয়। কতক্ষণ চেয়েছিল আসমান, জানা নেই তার। সম্বিত ফিরল যখন রমণী এবং তার সঙ্গীগণ ভূমি ছেড়ে উঠল তখন। এতক্ষণ ধরে এক রমণীর পানে নির্লজ্জভাবে তাকিয়েছিল অনুধাবন করে আসমান দ্রুতই উল্টো ঘুরল। একটা হাত রাখল বুকের বা পাশে। ধুকপুক ধ্বনি ভেসে আসছে। কি আশ্চর্য! এ কি হৃদস্পন্দন! তার হৃদয় আদৌ ছিল কোনো দিন? মধুর এক সুঘ্রাণ নাকে ঠেকল। তার থেকে কয়েক হাত দূরের পথ বেয়েই এগিয়ে যাচ্ছে অপরিচিতা। সঙ্গী বন্ধুবান্ধবদের সঙ্গে চলমান রসিকালাপ। আসমান এক মুহূর্ত দ্বিধা করল, এগিয়ে অতপর পুনরায় পিছিয়ে পড়ল। নিজের পথ দেখার কথা ভাবল, কিন্তু পরক্ষণেই নিজের দৃষ্টি জুড়ে ভেসে উঠল এক বর্ণহীন সাদা কালো চিত্র। এক রমণী, তার পরিধানে শুভ্র শাড়ি এবং একই ধরনের দীঘল কালো চুল, চুড়ি ভর্তি দুই হাত মেলে কাছে ডাকছে আসমানকে। আমার বাপজান, আমার আসমান। ভ্রুকুঞ্চিত হলো আসমানের। ঝট করে উল্টো ঘুরে হনহনিয়ে চলল বন্ধুবান্ধবদের দলের নিকট। এক্সকিউজ মি। ঘুরে চাইল সকলে। মাথা কাত করে তার অব্যয়ে দৃষ্টির আপাতন ঘটালো শাড়ি পরিহিত সুদর্শনা। তার সুগভীর নেত্র মাঝে চেয়ে একটা শক্ত ঢোক গলাধকরণ করল আসমান। স্থির কণ্ঠে শুধালো, হ্যাভ উই মেট বিফোর? রমণী এক মুহূর্ত তাকিয়ে থাকলো। ঢেউ খেলানো ভ্রুযুগল তার কুঁচকে এলো মনোযোগে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে সক্ষম আসমান বর্তমানে। রমণীর অধরে হাসির জোয়ার উঠল ক্ষণিক বাদে। আই থিঙ্ক উই ডিড। এগোলো সে কয়েক পা। আসমানের মুখোমুখি দাঁড়ালো। বায়ু যেন উন্মাতাল হয়ে উঠল। উড়ল তার আঁচল। এলোমেলো হলো পাথর মানবের ললাটের চুলগুচ্ছ। তবুও একে অপরের দৃষ্টি মাঝে সম্মোহিত উভয়ে। পৃথিবী গোলাকার, তাই না মিস্টার ব্রোকেন হার্ট?
মাথা ঝুলিয়ে এক নজর ভূমিতে তাকিয়ে পুনরায় চোখ তুলল আসমান। কোনো ভুল নেই, না তার নাই রমণীর। দরজার দুই পাশে পিঠ ঠেকানো হতে আজ তাদের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ভাগ্য দেবতা। পুরুষ যদি কোনো নারীর মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি অনুভব করে, তাহলে সে নিশ্চিতভাবে সেই রমণীর প্রতি আকৃষ্ট হবে। আজে বাজে কথা। সত্যি বলছি আসমান ভাই, আমার কথা নয় এটা, দর্শন এবং মনোবিজ্ঞানের কথা। পড়াশোনা করে খুব বুঝদার হয়েছ তুমি। তা একটু তো হয়েছি বলো। হা হা, তুমি এখন বুঝবে না, কারো প্রতি তোমার অনুভূতি নেই তো তাই। কিন্তু আমার কথা মিলিয়ে নিও, একদিন তোমার জীবনেও অনুভূতির আগমন ঘটবে। তোমার হৃদয়ে আবেগের জলোচ্ছ্বাস তুলে আবির্ভূত হবে কোনো অপরিচিতা। নিহাদের অদূর অতীতের বক্তব্যটি বেপরোয়াভাবে এড়িয়ে গিয়েছিল পাথর অন্তর, কিন্তু সেই পাথরের ফলকে চির ধরিয়ে যেন বর্তমান প্রমাণ করছে জগৎ কতই না বিচিত্রময় হওয়া সম্ভব। ইটালিয়ান ভাষার কথোপকথন এবং ক্রোকারিজের টুংটাং ধ্বনিতে পরিপূর্ণ সম্পূর্ণ ক্যাফে। ওয়েটাররা দ্রুত পায়ে এদিক সেদিক ছোটাছুটি করছে কাস্টমারদের অর্ডার পরিবেশনে। হরেক রকম খাবার এবং পানীয়ের মিষ্টি সুগন্ধিতে ভরপুর অঙ্গন। সব কিছুর মাঝে জানালার সঙ্গে লাগোয়া টেবিলে বসে একমনে কিছুক্ষণ আগে পরিবেশন করা কারাবোনারার প্লেটের দিকে দৃষ্টিপাত করে রয়েছে আসমান। স্পাগেটি, ক্রিমি সস এবং হটডগ দিয়ে প্রস্তুতকৃত জনপ্রিয় ইটালিয়ান ডিশটি ট্যুরিস্ট মাত্রই পছন্দের তালিকার শীর্ষে। এত কি দেখছেন? খাবার শুধুমাত্র দেখতে নয়, খেতেও হয়। কণ্ঠটি কর্ণগোচর হতেই আসমান দৃষ্টি তুলে বিপরীত প্রান্তে তাকালো। হাসি মাখা অধরে তার উদ্দেশ্যে চেয়ে রয়েছে অপরিচিতা। তার পরিধানের শাড়িটি আশেপাশে টেবিলে বসে থাকা অন্যান্য কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করছে বেশ। আসমান এক নজর আশেপাশে দৃষ্টি বুলিয়ে পরক্ষণে কাঁটা চামচ তুলে নিল হাতে। মুখে পুরল বিখ্যাত কারাবোনারা। তার অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য না করে রমণীর হাসি বিস্তৃত হলো। আপনি বেশ অদ্ভুত মানুষ তো দেখছি। অদ্ভুত শব্দটি খারাপ নয়, বরং ভালো অর্থেই ব্যবহার করেছি। তার কথায় আসমানের ওষ্ঠজোড়া কিঞ্চিৎ বিস্তৃতি লাভ করল। রমণী কোনো রাগঢাক রাখছে না, একদৃষ্টে চেয়ে রয়েছে তার অব্যয়ে। তাতে অন্তরে কেমন ধুক ধুক আবেগের উৎপত্তি ঘটেছে। নিজেকে প্রশান্ত রাখতে কোনো কালেই সংগ্রাম করতে হয়নি আসমানকে। যে কোনো প্রকার ঘটনায় সে সর্বদা অবিচল, কিছুই অনুভূত হয় না। কিন্তু আজ প্রথমবারের মতন এক রমণীর সামনে বসে সে অস্বস্তি বোধ করছে। ঠিক অস্বস্তি বোধ নয়, লজ্জাবোধ। আমাকে চিনলেন কি করে? অতর্কিতে আসমান প্রশ্ন ছুড়ে বসল। নিজেকে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। রমণীকে তার ন্যায় বিচলিত মনে হচ্ছে না। সে নিজেই অজানা অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে যেন। একই প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি কিভাবে চিনলেন? আপনার কণ্ঠ শুনে ধারণা করেছিলাম। নিশ্চিত না হয় জিজ্ঞেস করেছি। আমার কণ্ঠকে স্মরণে রেখেছেন মিস্টার? ভ্রু উঁচু করে রমণী উৎসাহী ভঙ্গিতে চাইতেই আসমান নিজের দৃষ্টিহরণ করে চট করে মুখে খাবার ঠুসল, যেন কিছু উচ্চারণ করতে না হয়। তাতে খিলখিল করে হাসল রমণী। হা হা, আপনি দেখছি অল্পতেই লজ্জা পেয়ে যান। বিব্রত বোধ করল আসমান। এতটাই প্রদর্শন ঘটছে তার অনুভূতির। কি অদ্ভুত! আপনি যে পরিমাণে সুদর্শন, তাতে লালিমায় আপনার কান টকটকে হয়ে এসেছে। ধক করে উঠল বক্ষপিঞ্জরের হৃদযন্ত্র, উন্মাতাল মস্তিষ্ক। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে আসমান জানালো, সুদর্শন নয়, অস্বাভাবিক। ডক্টর জানিয়েছেন মেলানিনের অভাব রয়েছে শরীরে।
চুল চোখের পাতাও সাদা হওয়ার কথা, কিন্তু স্রষ্টার রহমতে হয়নি। শুধুমাত্র শারীরিক বর্ণ। তাতে কি? তাই বলে কি আপনি সুদর্শন নন? আপনাকে সৃষ্টিকর্তা যেমন সৃষ্টি করেছেন আপনি তেমনই সুন্দর। খোদার সৃষ্টি কখনো অস্বাভাবিক হতে পারে না। একদৃষ্টে রমণীর মায়াবিনী মুখপানে চেয়ে থাকলো আসমান, খানিক বেপরোয়াভাবে। দৃষ্টি সরাতে ইচ্ছে হচ্ছে না ওই কাজল কালো আঁখি জুড়ে। তার এমন নিগুড় দৃষ্টিপাতে এবার উচ্ছল রমণীও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল যেন। আপনিও আমার কণ্ঠ মনে রেখেছেন? অবশ্যই। এত চমৎকার কণ্ঠ ভুলে যাওয়ার বাসনা হয়নি অন্তরে। স্মরণে রেখেছে যদি কখনো রেডিওতে শুনতে পাই। এখানে আদতে কে কাকে কিভাবে অপ্রস্তুত করতে চাইছে তা উভয়ের কেউই বুঝে উঠতে পারছে না। যেমন বুঝতে পারছে না আজকের এই সংলাপের অর্থ। বন্ধু বান্ধবদের দলের সঙ্গে চলে যেতে পারত রমণী, যায়নি। একসাথে কোথাও বসে খুচরো আলাপের প্রস্তাব দিয়েছে আসমানকে। স্বভাব বিরুদ্ধ হয়েও তা গ্রহণ করেছে কিলিং মেশিন। অতপরই অদ্ভুত অথচ ভালো লাগাপূর্ণ এক মুহূর্তের সূত্রপাত। আসমানের ঠোঁট জুড়ে এক হাসির উদগীরণ ঘটল। আপন হৃদয় যেন উৎফুল্লে নৃত্যে মেতেছে। আপনি খুব সুন্দর গান করেন। গানের কণ্ঠ অতি চমৎকার। ধন্যবাদ মিস্টার। আপনার প্রশংসায় এই সন্ন্যাসিনী ধন্য। হা হা। জি মাতা হরহরিণী। আপনি গান পছন্দ করেন? আগ্রহ নেই, কিন্তু আপনার গান ভালো লেগেছে কেন জানি না। মাঝে মাঝে গান শুনতে পারেন, কিন্তু এতে দুশ্চিন্তা দূর হয়, হৃদয় প্রশান্ত হয়। আর কোনো উপদেশ মাতা? শিখবেন গান? আপনি শেখাবেন? যদি বলি হ্যাঁ, রাজি আছেন? থমকে পড়ল আসমান। পানির গ্লাসে চুমুক দিল অজান্তেই। রমণী তখনও চেয়ে আছে। পর মুহূর্তেই অবশ্য বিস্তর হেসে জানালো, ডোন্ট ওয়ারি, আই ওয়াজ জাস্ট জোক। রাজি আছি। বাক্য সমাপ্ত হওয়ার আগেই আসমানের অতর্কিত সম্মতিতে রমণী দ্বিধান্বিত হয়ে পড়ল। ফ্যালফ্যাল করে তাকালো। তারপর হাসি ধরে রেখে নিজের দীঘল চুলে আঙুল চালালো। আপনি আসলে একটা রহস্য মিস্টার। নিজের কাছেই নিজেকে প্রথমবারের মতন রহস্যময় ঠেকছে আসমানের। এত কথা বলা সে কবে থেকে শিখল? নিহাদের সঙ্গেও এমন তাল মিলিয়ে কথোপকথন হয় কিনা সন্দেহ। কিন্তু এই অচেনা হয়েও বড্ড চেনা রমণী যেন তার মাঝে প্রতিনিয়ত নিত্য নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটাচ্ছে। বড্ড সহজাত তার সঙ্গে সময় কাটানো। ক্যাফে থেকে যখন বেরোনো হলো তখন আসমান এবং অপরিচিতার সম্পর্ক গিয়ে ঠেকেছে রীতিমতো বন্ধুত্ব পর্যন্ত। তার নিকট 2 লাইন নজরুল গীতির হাতেখড়ি ঘটেছে পাথর মানবের। ক্যাফের বিপরীত প্রান্তে সড়কে দাঁড়িয়ে শাড়ি পরিহিতা নিজের গাড়ির অপেক্ষা করতে করতে তাকে অন্তিম কিছু মুহূর্তে সঙ্গ দিল আসমান। অতি বেহায়া এই হৃদয় কিছুতেই এমন মধুর সময়ের সমাপ্তি ঘটাতে রাজি নয়। সড়ক বেয়ে একটা কালো গাড়ি এসে থামতেই আসমানের দিকে ফিরল রমণী। হেসে জিজ্ঞেস করল, এবার তাহলে বিদায়ের পালা? ভালো থাকবেন। আপনার নামটা জানতে পারি কি মিস্টার ব্রোকেনহার্ট? 1 সেকেন্ড সময় নিল আসমান উত্তর করতে। আসমান। আসমান? আকাশ আমার অতি পছন্দ। আর কত মুগ্ধ করবেন আমায়? বিস্ফোরিত হলো আসমানের নয়ন জোড়া। রমণী হাত বাড়িয়ে ধরল। স্বয়ংক্রিয়ভাবে হাতের ফোন তাকে সোপর্দ করল অজানায় বিলীন পুরুষ। ফোন থেকে নিজের ফোন নাম্বার টুকে তা ফেরত দিল রমণী। গাড়ির দরজা খুলতে খুলতে আসমানের ফোন অচেনা ইটালিয়ান নাম্বারে ভাইব্রেট করে উঠল। মুচকি হেসে অপরিচিতা জানালো, পরিণীতা রেমান চিত্রলেখা,
ডাকনাম চিত্র। প্রয়োজন বোধ করলে সেভ করে নেবেন না হয়। এইটুকুই। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। রোমের সড়কে অদূরে অদৃশ্য হলো রমণী। পুনরায় পিছনে ফেলে গেল নিজের অস্তিত্বের উষ্ণতা। ঠায় দাঁড়িয়ে থাকলো আসমান বজ্রা হতো ব্যক্তির ন্যায়। আশপাশ দিয়ে হেঁটে চলা ব্যক্তিরা বোধ করি ভাবল অতি যত্নে তৈরিকৃত কোনো ভাস্কর্য সজ্জিত করে রাখা হয়েছে সড়কের ধারে। ডুপ্লেক্স বাড়িটির ভেতরে পা রাখতেই সিঁড়ির সঙ্গে হেলান দিয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা শার্ট প্যান্ট পরিহিত মেয়েটির দিকে দৃষ্টিপাত হলো চিত্রলেখার। এক মুহূর্ত থমকালো তার পদক্ষেপ। ব্যাপার কি? চেহারা দেখে তো সুবিধার মনে হচ্ছে না। এমন ক্ষেপে আছে কেন? মনোযোগ আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কার করল সে। তাতে মেয়েটি ভ্রু কুঁচকে ওই একই বিরক্তিখচিত দৃষ্টিতে তাকালো তার উদ্দেশ্যে। প্রেম করছিস তুই? কি? আমি দেখেছি। একটা ফার্মের মুরগির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছিলি। ফার্মের মুরগি? রেগেমেগে অগ্রসর হলো মেয়েটি। কোমরে দুই হাত রেখে গাল ফুলিয়ে জানালো, তো কি বলবো, ওটাকে ধবধবে ব্রয়লার মুরগি ছাড়া আর কিছু তো মনে হয়নি আমার। তুই কি পেয়েছিস? আবার শখ করে শেখাচ্ছিস। আলগা করো গো খোপার বাঁধন। ওই বাঁধন যদি আমি টেনে ছিঁড়ে না দিয়েছি, আমার নামও চারুলতা নয়। এতক্ষণে বোধগম্য হলো বনের এমন রুদ্রমূর্তি ধারণের কারণ। হাসতে থাকলো চিত্র। তাতে দ্বিগুণ মাত্রায় ক্ষেপে গেল সহোদর। কি, খুব হাসি পাচ্ছে? এদিকে আমি এক বাইকওয়ালার সঙ্গে রীতিমতো হাডুডু খেলে এসে দেখি তুই বসে বসে দিব্যি গল্প চালাচ্ছিস। গা জ্বলে যাচ্ছে আমার। বাইকওয়ালা? মিউজিয়ামের সামনে। বাপের সম্পত্তি মনে করে তো ইতালির রাস্তা। ভেবেছে এটা ওনার সোনার বাংলাদেশ। দিয়েছে একটা ঠাটিয়ে গালে। বাঙালি ছেলে পুরোই অষ্টরম্ভা। বেশ হয়েছে। ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। চারু, হা হা, তুই আসলে একটা জিনিস, জানিস সেটা? হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি তো বীজ বলে ডাকে না বুলিগুলো। দুই হাতে চুল উড়িয়ে ভাব নিল। তাতে চিত্রতার কাঁধে হাত রেখে কাছে টেনে নিয়ে জানালো, তা আমার উপর এত রাগ কিসের? ফার্মের মুরগিকে কি ভালো লাগতে পারে না? কি বলছিস তুই? এটা কি তোর ওই গুলশানের পাবলিক টয়লেটের সেই ব্রোকেন হার্ট নাকি? যে? বিড়বিড় করতে করতে থেমে পড়ল চারুলতা। দৃষ্টি বিস্তৃত করে চাইল বড় বোনের দিকে। হাসি মুখে নিঃশব্দে সম্মতি জানালো চিত্র। দুই হাত মুখে চেপে ধরে রীতিমতো লাফিয়ে উঠল কনিষ্ঠা। ও মাই গুডনেস, রিয়েলি ইটস হিম? পুনরায় সায় জানিয়ে চারুলতার কাঁধে মাথা ঠেকালো চিত্র। এই জগৎ বড়ই রহস্যময়, তাই না চারু? শুধু কি রহস্যময় নাকি রীতিমতো মিরাক্কেলীয়? কিভাবে ঘটল এমন একটা ঘটনা? সেই কবে না কবে কারো কণ্ঠস্বর শুনে তুই বিলীন হয়েছিলি। সে কিনা সশরীরে উপস্থিত এই ইতালির ভূমিতে। ইজ ইট ডেস্টিনি? একটা নিঃশ্বাস ফেলল চিত্র। তারপর অনুভূতিহীন মাথা নেড়ে জানালো, আই ডোন্ট নো। তাকে হঠাৎ মুষড়ে পড়তে দেখে চারুলতা নিশ্চুপ থাকলো কয়েক মুহূর্ত। নিজের উত্তেজনা দমন করে শান্ত দৃষ্টিতে তাকালো। আপু, কি ব্যাপার? কি ভাবছিস? ভাবছি যে ব্রোকেন হার্ট বুঝি সত্যিই ব্রোকেন হার্ট। মানে? কাঁধ তুলে ঠোঁট উল্টালো চিত্র। বাড়ির ভেতর এগোতে এগোতে জানালো, অতি গভীরই দৃষ্টি জুড়ে অদ্ভুত এক শূন্যতা দেখেছি চারু, এক মরম জ্বালা। জীবন মৃত হয়ে এই পৃথিবীতে নিজের অস্তিত্বের ভার বহন করে চলেছে যেন। মাথা চুলকালো চারুলতা। তার বোনের এই কাব্যিক কথাবার্তা তার মাথায় একটু কমই ঢোকে। যমজ হলেও বৈশিষ্ট্যে একে অপরের সম্পূর্ণ বিপরীত তারা।
3 মিনিটের বড় সহোদর ভালোবাসে সাহিত্য, সঙ্গীত, চিত্রকর্ম, স্নিগ্ধতা এবং আপন দেশের সংস্কৃতি। অপরদিকে চারুলতা কঠোর মারকাটারি ক্যারাটে শিক্ষার্থী এবং সকলের উপর ছড়ি ঘোরানো ব্যক্তিত্ব। আধুনিক সংস্কৃতিতে তার বেড়ে ওঠা চিত্রের মতন মায়াবী আবহ আয়ত্তে আনতে পারেনি সে। তবে তাতে কোনো আফসোস নেই তার। কঠোর হতে চায় সে, যেন নিজের পরিবারকে সর্বদা রক্ষা করে যেতে পারে। চিত্রকে কিছু জিজ্ঞেস করবে ভেবে উল্টো ঘুরলেও তার জিজ্ঞেস করা হলো না তার। মেয়েটি ইতিমধ্যেই তার দৃষ্টির আড়াল হয়েছে, চলে গিয়েছে নিজের রুমে। কপালে হাত ঠেকিয়ে তাই দীর্ঘশ্বাস ফেলল চারু। আজ থেকে প্রায় 1 মাস আগে তার বোন বাংলাদেশে গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ কাজে। সেখানেই অদ্ভুত এক আলাপ কোনো অজানা ব্যক্তির সঙ্গে, যার নাম পর্যন্ত জানা হয়নি তার। তবুও সহোদরের সঙ্গে সেই ঘটনার প্রতিটা আবেগ অনুভূতি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছিল চিত্র। জীবনে প্রথম তাকে কোনো অদেখা পুরুষকে নিয়ে এত কথা বলতে শুনেছিল চারুলতা। স্বভাবতই কৌতূহল জাগ্রত হয়েছিল তার, কিন্তু এক সাক্ষাতের মৃদু আলোড়ন ভেবে ভুলে যাওয়ার আগেই যেন এক নতুন রূপে সেই অনুভূতি খচিত অতীত পদার্পণ করেছে তার বোনের জীবনে। এই অজানা অনুভূতির পরিণতি কি হতে পারে আপাতত জানা নেই চারুলতার। তবে সহোদরের জন্য সে সর্বোচ্চ ভালোটাই সর্বদা প্রার্থনা করে। ভ্রুকুচকে চিরধরা হেলমেট হাতে হনহন করে ভেতরে ঢুকেই একটা গানের সুর কানে গেল নিহাদের। বাংলা গান, আগে কখনো শোনা হয়নি তার। কিন্তু এই অসময়ে গান বাজিয়ে কে তার কান ঝালাপালা করার দুঃসাহস করছে। এমনি তো মেজাজ হাই ভোল্টেজ হয়ে আছে এক বাঙালি মেয়ের সাথে মাঝ রাস্তায় ঝগড়া করে, তাও ইতালির মতন একটা দেশে। একটুর জন্য পুলিশের ফাইনের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু বিসর্জন দিতে হয়েছে নিজের নতুন হেলমেটটাকে। এই বিদেশে ব্যবহারের জন্য ভাড়ায় নিয়েছিল যদিও, তবুও এতই পছন্দ হয়ে গিয়েছিল যে ভেবেছিল যাওয়ার সময় সঙ্গে করে দেশে নিয়ে যাবে। তার হলো কই। আরে বাবা, এই গান তো বড্ড জ্বালাতন করছে। ধূপধাপ করে এগোলো নিহাত। ঠাস করে দরজা খুলে লক্ষ্য করল অন্ধকারাচ্ছন্ন কক্ষে একটা আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুজে দোল খাচ্ছে আসমান। হাতের 2 আঙ্গুলে ঝুলছে একটা আধখাওয়া সিগারেট। সাধারণত কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে কিংবা পরিকল্পনার সময় মনোযোগ স্থির রাখতে কদাচিৎ ধূমপান করে আসমান। তার উপর কোনো কিছুর প্রতি আগ্রহী না হওয়া সে রীতিমতো উচ্চ শব্দে শুনে চলেছে এক পুরনো বাংলা সঙ্গীত। এতটাই পুরনো টেপ যে তার সঙ্গে ঘর ঘর আওয়াজ হচ্ছে। চলার পথে ক্ষণিক দেখা, এ কি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়। ধপাস করে পিছনের বিছানায় আছড়ে পড়ল নিহাত। বিন্দুমাত্র টলল না আসমান, ওই একই ভঙ্গিতে দুলছে সে। শাকচুন্নি, ডাইনি, তোর ভাতে গোবর পড়ুক। তুই টয়লেটে গেলে টয়লেট ভেঙে যাক। তুই বাইসাইকেল চালাতে গেলে চাকা পাংচার হয়ে যাক। তুই গোসলে গেলে ঝর্ণার পানি শেষ হয়ে যাক। তোর পরীক্ষার খাতা ঘূর্ণিঝড়ে উড়ে যাক। তোকে প্রেম করতে ধরে তোর আব্বাজান তোকে চাপড়ে পিঠের ছাল তুলে নিক। পেতনি, কাকে এত বদদোয়া দিচ্ছ? আশা করলেও প্রশ্নটি উচ্চারিত হলো না। তাতে হতাশায় পা ছুটতে ছুটতে ভ্যা করে উঠল নিহাত। ক্রুদ্ধ কণ্ঠে অভিযোগ করল, আসমান ভাই, কি হয়েছে তোমার? দেখছো এদিকে আমি কিলবিল করছি, একটু নজর দিচ্ছ না কেন? কি ভেড়ার মতন গান লাগিয়েছ? দেবের পরাণ যায় জ্বলিয়ারে ছাড়ো এক্ষুনি। আসমানের দৃষ্টি মেলল। মাথা কাত করে সে তাকালো নিহাদের উদ্দেশ্যে। অদ্ভুত এক শূন্যতা ওই গভীর কৃষ্ণগহ্বরে। মুহূর্তের ভাবগাম্ভীর্যতা অনুভব করে নিহাত থমকে গেল।
কণ্ঠের ধাঁচ পাল্টে গিয়ে চিন্তিত হয়ে শুধালো, কোনো সমস্যা? হঠাৎ গান শুনছো? ভালো লাগছে। গান? তোমার ভালো লাগছে? হুম। কেন হঠাৎ? গান শুনলে নাকি দুশ্চিন্তা দূর হয়, হৃদয়ে প্রশান্তি আসে। কোন ব্যাকুল এমন? এহেম। আসমানের ঘনভ্রু কুঞ্চিত হতে দেখে নিহাত নিজের শব্দগুচ্ছ মুহূর্তেই গিলে নিল। তার গুরু নিঃশব্দে সিগারেটে ঠোঁট ছোঁয়ালো। দৃশ্যটির পানে একদৃষ্টে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আরাম কেদারার সামনে হাঁটু মুড়ে বসল নিহাত। একটা হাত রাখল হাঁটুতে, আলতোভাবে। জলজলে দৃষ্টিতে প্রশ্ন করল, আর ইউ অল রাইট? হুম। ইউ আর নট। আই ক্যান সি। আই অ্যাম নট ব্লাইন্ড। ওকে। কি হয়েছে? কিছু না, প্লিজ ভাই। তবুও নিঃশব্দ আসমান। দীর্ঘ এক মুহূর্ত মাথা নত করে যেই মুহূর্তে নিহাত উঠে পড়তে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আসমানের একটা হাত চেপে বসলো হাঁটুতে রাখা তার হাতখানার উপর। বিলাল রেমানের 2 মেয়ে রয়েছে, জানো? হঠাৎ এমন অপ্রাসঙ্গিক কথায় নিহাত কিঞ্চিত বিচলিত হলেও প্রকাশ ঘটালো না। হ্যাঁ, ফাইলে পড়েছি। শুধুমাত্র 2 মেয়ে আছে, এইটুকুই। অতিরিক্ত তথ্য নেই। কোনো নাম, ছবি কিছুই না। হয়তো বিলাল রেমান সতর্কতা অবলম্বন করেছেন, নয়তো মেয়েদের উপর গুরুত্বপাতের প্রয়োজন মনে করেনি কেউই। হঠাৎ এই কথা বললে যে? আজকে তার মেয়ের দেখা পেয়েছি, চিত্রলেখা। চোয়াল ঝুলে পড়ল নিহাদের। স্থির তাকিয়ে থাকল নিজের জীবনের একমাত্র আপন মানুষটির দিকে। আরাম কেদারায় সোজা হয়ে বসে আসমান নিজের ফোন এগিয়ে দিল তার কাছে। নিহাত হাতে নিয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল। একটা নাম্বার থেকে আসা মেসেজ। আগামী পরশু ফ্রি আছেন মিস্টার ব্রোকেনহার্ট? পুনরায় আসমানের নিকট দৃষ্টি ফেরালো। কোনো অভিব্যক্তি নেই। অশুভ এক আভাস সমগ্র চেহারা জুড়ে, ঠিক যেমনটা হয়ে থাকে খুন করার পূর্ব মুহূর্তে। আসমান নিহাদের দিকে ঝুঁকল। ফিসফিস করে এক পরাবাস্তব কণ্ঠে উচ্চারণ করল, হাউ অ্যাবাউট আই মেক হার মাই ট্রাম্প কার্ড? যদিও মুখে সে এই বাক্য উচ্চারণ করেছে, তবুও নিগুড়ই দৃষ্টি বিশ্বাসঘাতকতা করে অভ্যন্তরে লুকিয়ে থাকা হাহাকার এবং চাপা আর্তনাদের প্রকাশ ঘটাল। ভারী চাপ জেঁকে বসল নিহাদের বক্ষ জুড়ে। আপন মনে সে নিজেকে আলালো আসমানের কোলে, মাথা ঠেকালো হাঁটুতে। শুধুমাত্র কণ্ঠস্বর হতে অনুভূতির সূত্রপাতের ঘটনা সম্পর্কে নিহাত অবগত নয়। যদি হতো তাহলে কি কোনোদিন বিশ্বাস করত যে না দেখে না চিনে শুধুমাত্র কয়েক মুহূর্তের কথোপকথনে দুটো সত্তা দুর্বলতায় আচ্ছাদিত হতে সক্ষম? একে কি নামে আখ্যায়িত করা যায়? লাভ অ্যাট ফার্স্ট সাইট, নাকি উইকনেস অ্যাট ফার্স্ট হেয়ারিং? সাহিত্যের জন্য বড্ড বেমানান তা।